করোনার বিরুদ্ধে লড়তে লকডাউন বন্দি জীবন, কিন্তু এই সময়ের বুকে যে ক্ষত জমে আছে তার কি হবে? অবসাদ বাড়ছে। এ নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন মনোবিদ ঝুমা বসাক, আমার সঙ্গে রয়েছেন মনোবিদ বিদিতা ভট্টাচার্য। কিন্তু আটপৌরে ভারতীয়দের অনেকেই এসবের সঙ্গে, এই লকডাউন করোনার সঙ্গে যে খাপ খাওয়াতে পারছেন না, তাতে সমীক্ষা বলছে দেশের 43% মানুষ ভুগছেন অবসাদে। মন খারাপ, গুমড়ে গুমড়ে কাটছে দিন, আর মন ছুঁয়ে ফেলছে অবসাদের অতল। সমীক্ষা বলছে করোনা আবহে অবসাদে ভুগছেন বহু মানুষ। গত 5 মাসে ভারতে বেড়েছে মনের অসুখ। জনসংখ্যার 43% অবসাদে ভুগছেন। ভাইরাসের ভয়ে ছন্দ হারিয়েছে জীবন। লকডাউনে ঘরবন্দি, করোনাকে হারাতে বিধিনিষেধের বেড়াজালে মনের যেন দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। লকডাউনে বেড়েছে উৎকণ্ঠা, মন্দার বাজারে ছাঁটাই শুরু হয়ে গেছে। চাকরি হারানোর ভয়ে ভুগছেন অনেকে, তার সঙ্গে রয়েছে সংক্রমণের আশঙ্কা। আর এসবের প্রভাব পড়ছে শরীরে, মনে। খিদে পাচ্ছে না, রয়েছে মারাত্মক অরুচি, ঘুমের দফা রফা। কেউ ভুগছেন নিদ্রাহীনতায়, কেউ আবার স্বাভাবিকের থেকে বেশি ঘুমোচ্ছেন। বায়োলজিক্যাল ক্লক পাল্টে যাওয়ায় চিন্তা বাড়ছে। শরীর ঘুম খাওয়া ভুললে মনি বাকি করে, সুযোগ পেয়ে জাঁকিয়ে বসছে ডিপ্রেশন। 10,000 মানুষের ওপর সমীক্ষা চালানো হয়েছে। 26% মানুষ ভুগছেন সামান্য অবসাদে, 11% মানুষের ডিপ্রেশন বেশি রকমের, 6% মারাত্মক মানসিক অসুখে ভুগছেন। করোনা আবহে ভারতীয়দের মনের খবর নিয়েছে জিওকুই নামে এক তথ্য প্রযুক্তি সংস্থা। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তাদের কাজ। সমীক্ষকরা বলছেন দৈনন্দিন রুটিন আমূল বদলে যাওয়াতেই বিপত্তি। অনেকে নিউ নর্মালের সঙ্গে মানাতে পারছেন না নিজেকে, তাদেরই তারা করছে অবসাদ। নিউজ 18 বাংলা। মনোবিদ ঝুমা বসাকের সঙ্গে প্রথমে একবার কথা বলে নেব। 43% মানুষ দেশের অবসাদে ভুগছেন। কি কি কারণ হতে পারে বলে মনে হয় আপনার? আমার যেটা মনে হয় যে এখন যে আমরা জানতে পারছি যে এই হঠাৎ করে একটা প্রচণ্ড গ্রোথ অফ ডিপ্রেশন দেখছি, যেটা আপনি খানিক আগে বললেন, বা মানসিক স্বাস্থ্য জায়গা থেকে দাঁড়িয়ে দেখছি যে হঠাৎ মানুষ ভীষণ নানানভাবে মানসিক অবসাদে ঘুরছেন, মানসিক কনফ্লিক্টে ঘুরছেন। সেটার একটা বিরাট জায়গা ডেফিনেটলি এই কোভিড সিচুয়েশন থেকে, যেটা থেকে উঠে আসছে। কিন্তু আমার মনে হয়, যেটা বলতে চাইবো, যে এই সিচুয়েশনের দরুন যেটা হচ্ছে, আমার যে নানান এক্সটার্নাল ডিস্ট্রাকশনের ফ্যাক্টর ছিল, এঙ্গেজমেন্টের ফ্যাক্টর ছিল, সেই এক্সটার্নাল এজেন্সিসগুলো যেহেতু আমার আর অত সহজে নিজের হাতের মধ্যে নেই, আমার যেটা হচ্ছে যে আমি লেফট উইথ নাথিং বাট মাই সেলফ। এবং সেইখানে আমরা যখন একটা ঘরের মধ্যে, আমাদের পরিবারে, আমাদের বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে আছি, সেটা কিরকম যেন ঠিকরে বেরিয়ে আসছে। এবং আজকে এই সময় দাঁড়িয়ে যখন আমরা বিশ্লেষণ করছি, সেখানে ন্যাচারালি একটা মানসিক উদ্বিগ্নতার রেট, গ্রোথ রেট খুবই বেশি দেখা যেতে পারে। কিন্তু আমার ধারণা এটা আমাদের বহু সময় ধরে আস্তে আস্তে করে বাড়ছেন। ডেফিনেটলি একটা এক্সটার্নাল স্টিমুলেটিং ফ্যাক্টর, এজেন্সি এখানে একটা বিরাট রোল প্লে করছে, কারণ একটা কমপ্লিট পরিবর্তন ঘটেছে জীবনযাত্রায়, কর্মযাত্রায়, সমস্ত কিছুতে। ঠিক এই জায়গা থেকে বিদিতার কাছে জানতে চাইবো, কোথাও একটা ভয় নিয়ে বাস করছি আমরা। গত 3 মাস 4 মাস ধরে একটা ভয়ের সঙ্গে আমরা বাস করছি বা যাপন করছি। এটা কি মানসিক অবসাদের একটা বড় কারণ? হ্যাঁ, ভয় একটা নয়, এক রকমের ভয় নয়, অনেক রকমের ভয়। একটা তো অসুখ হওয়ার ভয়, বা অসুখ ছড়ালে কি হবে তার ভয়, অসুখ হলে পরে আমার চিকিৎসা কি হবে তার ভয়, চিকিৎসা করতে গিয়ে আমাকে কোথায় নিয়ে যাবে, আমি কোথায় থাকবো, আমার তারপরে পরিণতি কি হবে তার ভয়। এইগুলো তো অসুখ সংক্রান্ত ভয়। তাছাড়া যেটা দৈনন্দিন জীবনের যে ভয়, সেটা নর্মাল লাইফ
খুব ডিস্টার্ব হয়ে গেছে। সেই ডিস্টার্বড লাইফটা কি করে ম্যানেজ করব, প্রতি মুহূর্তে কি করে ম্যানেজ করব, সেটা একটা টেনশন, ডেফিনেটলি একটা আন্ডারলাইং স্ট্রেস তো বটেই। আর তার সঙ্গে ফাইন্যান্সিয়াল, ডেফিনেটলি আমাদের অর্থনৈতিক একটা দিকটাকেও ভাবতে হবে, কারণ কাজ, চাকরি, সকলের তো আর সব রকম ভাবে ওয়ার্ক ফ্রম হোম করে আগের মতো এই সিচুয়েশনটাকে মেনটেন করে যাওয়ার ফেসিলিটি নেই, সুবিধা নেই। ফলে তাদের সেই দিক থেকে চাপ অনেকটাই বেশি। এবং ওভারঅল সিচুয়েশনটা থেকে কিভাবে বেরোবো, মানে আমরা অনেক চাপ নিতে পারি, অনেক কষ্ট করতে পারি, কিন্তু যদি আমাদের কাছে একটা আনসার থাকে, আমরা জানি না যে কবে এর থেকে মুক্তি পাবো এবং কিভাবে এর থেকে মুক্তি আসবে, এবং আদৌ মুক্তি পাবো কিনা, কিভাবে চলতে হবে, অর্থাৎ একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি আমরা, একটা খুবই অনিশ্চয়তা রয়েছে। এই সবগুলোর একটা মানসিক চাপ নিশ্চয়ই আমাদের মনের উপরে তার একটা প্রভাব ফেলছে, এবং সেই প্রভাব থেকে ডিপ্রেশন বাড়ার সম্ভাবনা বেশি। তার মধ্যে হাউস বাউন্ড হয়ে যাওয়াতে আরো সোশ্যালাইজেশন কমে গেছে, আমরা সোশ্যালাইজ করছি না, মানে সেই অর্থে যেরকম ফ্রি মিক্সিং ব্যাপারটা ছিল সেই সোশ্যালাইজ করছি না, এখন সব ভার্চুয়াল হয়ে গেছে, ফোনে হয়ে গেছে, ফলে সেই ইন্টারাকশনটাও অনেকটা আমাদের ডিস্টার্ব হয়ে গেছে। এই সব দিক থেকে আমরা বলা যেতে পারে যে আমরা ডিপ্রেশনের একটা খুব সুন্দর জমি তৈরি করে ফেলেছি, এবং সেখানে ডিপ্রেশন তৈরি হচ্ছে। আমি একবার ঝুমা বসাক রয়েছেন, তার কাছে জেনে নিতে চাইবো, একজন ডিপ্রেশনে ভুগছেন, একজন অবসাদে ভুগছেন, কিভাবে বোঝা যাবে? খুব আপাত দৃষ্টিতে যদি বলতে হয়, যে আমরা যখন দেখছি যে তার জীবন, মানে লাইফ ড্রাইভিং ফোর্সেস, ধরুন সেখানে আমার খাওয়া হতে পারে, আমার কাজ হতে পারে, চান করা হতে পারে, সেইখান থেকে একটা উইথড্রয়াল হচ্ছে, দৈনন্দিন জীবন থেকে একটা উইথড্রয়াল হচ্ছে, কর্মজীবন থেকে একটা অনীহা, সেখানে আমার ইচ্ছে করছে না এঙ্গেজ হওয়ার। আরেকটা বিরাট জায়গা হচ্ছে আমার যে ভালো লাগার জায়গা, সেটা আমার কখনো হয়তো বিরিয়ানি খেতে ভালো লাগে, কখনো আমার এমনও হতে পারে যে আমার ছবি দেখতে ভালো লাগে, আমার বন্ধুদের সাথে, কিছু বিশেষ বন্ধু আছে যাদের সাথে আড্ডা মারতে ভালো লাগে। কিন্তু এই সমস্ত কিছু থেকে যখন আমি উইথড্র করছি, আমার প্লেজারেবল অ্যাক্টিভিটিস থেকে আমি যখন উইথড্র করছি, তখন হয়তো এটার জানা নিয়ে আমি কোথাও ইঙ্গিত পাবো যে কোথাও একটা আমার গভীরে মনে একটা অবসাদের রেখা দেখা দিচ্ছে। একটা জায়গায় কিছুক্ষণ আগে বিদিতা বলছিলেন, আপনিও বললেন, যে এই অনিশ্চয়তার একটা বিরাট ভয় আছে। আমরা যখন জানছি না এটা 3 মাসের একটা জিনিস, তখন একটা মাইন্ডসেট হয়ে যায়, কিন্তু আবারও যখন সেটা বদলে যাচ্ছে এবং প্রত্যেক মাসে মাসে দেখছি অনিশ্চয়তাটা বাড়ছে, সেইখানে একটা মানসিক নেগোসিয়েশনে একটা বিরাট কি বলবো উদ্বিগ্নতা, একটা বিরাট আনসার্টেনটি, বিশ্বাস হারিয়ে যাচ্ছে, আশেপাশের উপর বিশ্বাস হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যারা পরিবারে বা যারা কাছে রয়েছেন, সেই মানুষটার সঙ্গে রয়েছেন, তারা বুঝতে পারেন, মানে তাদের কি করণীয়, যে একজন মানুষ হয়তো ধীরে ধীরে এই অনিশ্চয়তার জন্য বা আতঙ্কে কিছুটা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, অবসাদে ভুগছেন, আশপাশের মানুষ তারা ঠিক কি পর্যবেক্ষণ করবেন, কিভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যে কেউ একজন ভালো নেই? আমার মনে হয় আমরা সকলেই একটা কি বলবো, একটা বেসিক লেভেলে কিন্তু একটা আন্দাজ পাই যে অকারণে একটু বিরক্ত হয়ে যাচ্ছে, মেজাজটা খিটখিটে রয়েছে, বা রাগের জন্য নয়, জাস্ট গুম ধরে আছে। এই আন্দাজগুলো আমরা যখন একটা মানুষের ঘনিষ্ঠতায় থাকি, তখন এই ইঙ্গিতগুলো আমরা অবশ্যই পাই। কিন্তু এটা একটা ডেলিকেট জায়গা, আমরা ইঙ্গিত পাওয়া মাত্রই যদি ঝাঁপিয়ে পড়ে তাকে বলার চেষ্টা করি যে তোমার এই অসুবিধা সেই অসুবিধা, আমার মনে হয় ওখানে সম্ভবত বড় রেজিস্ট্যান্স আসতে পারে। তো এটা খুব ডেলিকেটলি যেতে হবে, অনেকটা ওই খানিক আগে কথা হচ্ছিল, জমি করে দিতে হবে, যাতে সে নিজের মতো করে নিজেকে একটু প্রকাশ করতে পারে। তাকে একটু বেশি সময় দিতে হবে, হয়তো সে চুপ করে থাকতে চাইছে, একা থাকতে চাইছে, আমি আছি চারিপাশে, তাকে একা ছেড়ে দিচ্ছি না, কিন্তু তাকে ইনট্রুড করছি না, তার ব্যক্তিগত সময় বা জায়গার মধ্যে ইনট্রুড করে কি হয়েছে বল, সেটা বলছি না, কিন্তু আশেপাশে আছি। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বলেছেন, অত্যন্ত স্পর্শকাতর বিষয়। চট করে বা তাড়াহুড়ো করে কিছু করা বোধহয় ঠিক হবে না। বিদিতার কাছে একবার জানতে চাইবো, তাহলে কি করা উচিত?
কতটা স্পেস দেওয়া উচিত একজন মানুষকে, যদি বোঝা যায় যে সেই মানুষ হয়তো ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, তাহলে কতটাই বা তাকে আগলে রাখা সম্ভব, আর কিভাবেই বা আগলে রাখা সম্ভব? বিদিতা, আপনি শুনতে পাচ্ছেন তো? কোনোভাবে হয়তো যোগাযোগ একটু সমস্যা হচ্ছে যোগাযোগের। আমরা একটা বিরতি নিচ্ছি, এবং বিরতির পরে আমাদের সঙ্গে মনোবিদ ঝুমা বসাক রয়েছেন, আমাদের সঙ্গে বিদিতা ভট্টাচার্য মনোবিদ রয়েছেন। তাদের কাছ থেকে জানবো যে অবসাদে এই মুহূর্তে মানুষ ভুগছেন, সেই অবসাদ থেকে কিভাবে তারা বেরোতে পারবেন জানতে চাই। ডাউন হয়ে পড়েছেন অনেকে, দেশে 43% মানুষ ভুগছেন অবসাদে, সমীক্ষা বলছে। সেখান থেকে বেরোনোর উপায় কি? তার আগে অবসাদে ভুগছেন সেটা বোঝার উপায় কি, সেই সময় কি করা উচিত তার আশপাশের মানুষ, তা নিয়ে কথা বলছিলাম। আমার সঙ্গে রয়েছেন মনোবিদ ঝুমা বসাক রয়েছেন, মনোবিদে বিদিতা ভট্টাচার্য। বিরতির আগে বিদিতার সঙ্গে কথা হচ্ছিল। বিদিতা, একজন মানুষ যদি অবসাদে ভোগেন বা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, তারপরেও তাকে কিছুটা স্পেস দেওয়া দরকার। তার কাছের মানুষরা তাকে কতটা জায়গা দেবেন আর কতটাই বা আগলে রাখবেন? হ্যাঁ, অবশ্যই কাছের মানুষ সবার আগে বুঝতে পারবেন, কিন্তু সিমটম গুলো যদি দেখা দেয়, যেমন ঝুমা বলছিলেন যে নিজের কাজ থেকে সরে যাচ্ছেন, নিজের কাজ করছেন না, খিটখিটে হয়ে যাচ্ছেন, এবং সব থেকে বড় কথা হলো ডিপ্রেশনের একটা ফিচার হচ্ছে যে মন খারাপ লাগে বা ইরিটেবল লাগে। এবার এই ধরনের মন খারাপ লাগা বা ইরিটেবল লাগাটা যদি সত্যি নর্মাল ডেইলি লিভিং অ্যাক্টিভিটির থেকে বেশি হতে থাকে, মানে যখন নর্মাল ডেইলি লিভিং অ্যাক্টিভিটিকে সিগনিফিকেন্টলি ডিস্টার্ব করে দিচ্ছে, তখন নিশ্চয়ই তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া দরকার। কারণ এটা আগলে রাখছেন বলেই চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন, কারণ অসুখটাকে বাড়তে দেওয়াটাও তো নিশ্চয়ই সেটা বাঞ্ছনীয় নয়। ফলে সেইখানটা খেয়াল করে, সেই জায়গাটা খেয়াল করে যখন নর্মাল ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস খুব বেশি রকমের বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা দরকার। ঠিকই। মনোবিদ ঝুমা বসাকের কাছে একবার জেনে নিতে চাইব, মানুষ নিজেও চাইলে অবসাদ থেকে বেরিয়ে আসতে পারেন কিভাবে? আমার মনে হয় যে এই যে সচেতনতা আমাদের সকলের মধ্যে ক্রমশ তৈরি হচ্ছে, যে মানসিক অবসাদ কেন, আমাদের মানসিক নানান স্টেট জীবনের নানান পরীক্ষায় উঠে আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সেটা যখন খুব একটা প্রগাঢ় রূপ নেয়, তখন আমাদের ডেফিনেটলি একজন এক্সপার্টের কাছে না গেলে হয় না। কিন্তু অনেক সময় আমরা আমাদের নানান কিছুর মধ্যে দিয়ে নিজেকে সেখান থেকে নিয়ে আসতে পারি। আমরা প্রেরণা পেতে পারি, যে যেমন রবীন্দ্রনাথের লেখা পড়ে, ওনার বিষয় পড়লে পর দেখা যাবে উনি কিন্তু একটা দীর্ঘ সময় ধরেই খুব আইসোলেশনে ভুগেছেন, কিন্তু ওনার মধ্যে একটা যে ভাবনা ছিল, যে দর্শন ছিল, সেটা সাধারণ মানুষের মধ্যে, আমাদের মধ্যে নাও থাকতে পারে। কিন্তু এখান থেকে প্রেরণা পেতে পারি, যে আমি পথ খুঁজে পেতে পারি, আমার কোন পথটা আছে। আমার হয়তো ছোট্ট ছোট্ট সৃষ্টির পথ, ভাবনার পথ আছে, কিন্তু যেটা এই একই সাথে বলতে চাইবো, যে নিজেকেও যেমন চেষ্টা করতে হবে, এই সচেতনতার মাধ্যমে আমাদের মানসিক সুস্থতা বজায় রাখতে হবে, এবং এগুলো আইসোলেটেড ভাবে হয় না। আমার মানসিক সুস্থতা নানানভাবে রিলেটেড থাকে। আমার ভালো লাগা, ভালো কাজ, অন্য কারুর জন্য ভালো করা, এগুলো সব কিন্তু রিলেটেড। সেখান থেকে একটা হেলদি মাইন্ডসেট তৈরি। মানসিক সুস্থতার জায়গাটাও বিদিতার থেকে একবার জেনে নিতে চাইবো, মানসিকভাবে সুস্থ থাকবো কিভাবে, তার কারণ আমাদের তো করোনার সঙ্গেই থাকতে হবে এই নিউ নর্মাল লাইফে। অবশ্যই এখন কতদিন আমাদের করোনার সঙ্গে এভাবে চলতে হবে, নিউ নর্মাল, আমরা জানি না। ফলে সেখানে মানসিক সুস্থতা ধরে রাখাটার প্রথম বিষয়, প্রথম সব থেকে বড় কথা হলো নিজেকে কোনো কাজের মধ্যে, নিজেকে কোনো ব্যস্ততার মধ্যে এনগেজ করা। শুধু ব্যস্ততা মানে দৈনন্দিন কাজকর্ম, ঘরের কাজ, সংসারের কাজ বা অফিসের কাজ, এই ধরনের কাজ শুধু নয়, এমন কিছু কাজ করব যেটা আমার ভালো লাগে, যেটা আমি তার মধ্যে, সেই কাজটা করার মধ্যে দিয়ে আমি নিজের ভ্যালু পাই, আমি নিজের ইম্পর্টেন্সটা বুঝতে পারি। এই কাজগুলোকে বেশি করে ইনকালকেট করা দরকার। আর
সব থেকে বড় কথা হলো যে বাড়ি থেকে বেরোতে পারছি না, অনেক কাজ আমরা আগের মতো করতে পারছি না, আগের লাইফ আমাদের নেই, সেটা নিয়ে বসে না থেকে এখন বাড়িতে থাকলে পরে, বেশিক্ষণ বাড়িতে থাকলে পরে বেশ কিছু কাজ আছে যেগুলো করা সম্ভব, যেমন ধরুন গার্ডেনিং বা কোনো ক্রিয়েটিভ কোনো কাজ, কোনো লেখালেখি হতে পারে, বা নিজেকে এনগেজ রাখার মতন যেগুলো বেশিক্ষণ সময় বাড়িতে থাকার ফলেই সম্ভব, যেটা আগে খুব দৌড়দৌড়ির লাইফে আমাদের সেগুলো করা হয়ে উঠতো না, বা অনেক ছোটবেলার অনেক আগের কোনো ইচ্ছা ছিল, হবি ছিল, সেগুলোকে ইনকালকেট করা, মানে নিজের একটা ভ্যালু ওয়ার্থটাকে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার সেরকম কাজ শরীরের পাশাপাশি মনেরও যত্ন নেওয়া দরকার সমান পরিমাণে। অনেক ধন্যবাদ ঝুমা বসাক এবং বিদিতা ভট্টাচার্য দুজনকেই। 43% দেশের মানুষ তারা অবসাদে ভুগছেন। আমরা আশা করব এই পরিমাণটা, এই হারটা ধীরে ধীরে কমুক। ভালো থাকুক মানুষ, দ্রুত সুস্থ হয়ে উঠুক। एक साथ खाना बना के तो देखिए, एक बार